ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন এবং পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করবেন, এরকম একটি আভাস পাওয়া গিয়েছে। আপনারা জানেন জনপ্রিয় টক শো ঠিকানায় খালেদ মহিউদ্দিন এর একটি অনুষ্ঠানে সজীব মাহমুদ ভুঁইয়া তিনি অংশগ্রহণ করেছিলেন এবং ঠিকানায় খালেদ মহিউদ্দিন টক শোতে খালেদ মহিউদ্দিনের একটি প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং খালেদ মহিউদ্দিনের একটি প্রশ্ন ছিল যে তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা হবেন, এনসিপি নাকি অন্য কোনো রাজনৈতিক দল। তিনি বলেছেন এখনো তিনি সিদ্ধান্ত নেননি তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত হবেন এবং সেই রাজনৈতিক দলের হয়ে তিনি নির্বাচন অংশগ্রহণ করবেন। এবং আপনারা জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তার বাবাকে ঘিরে অনেক প্রশ্ন রয়েছে, অনেক জল্পনা কল্পনাও রয়েছে। এটি নিয়েও অনেক প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নের জবাব শেষে তিনি বলেছেন আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার পূর্বে সরকার যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে সেই তফসিল ঘোষণা করার পূর্বেই তিনি পদত্যাগ করতে পারেন। এই বিষয়ে আরো বিস্তারিত একটি নিউজ প্রকাশ করেছে ইত্তেফাক পত্রিকায় এবং সেখানে যে কি নিউজ দিয়েছে আমরা সেটি আলোচনা করি। বন্ধুরা, আগামী জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ সজীব ভুঁইয়া, অর্থাৎ তিনি তিনটে মন্ত্রণালয় একাই সামলান। আর মঙ্গলবার 12ই আগস্ট ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালিদ মহিউদ্দিন টক শোতে তিনি এমন তথ্যটি জানিয়েছেন। আসিফ মাহমুদ বলেন যে 2018 সাল থেকে আমি রাজনীতিতে আছি, অর্থাৎ এই যে সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তিনি 2018 সাল থেকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন, কিন্তু কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছেন সেটা কিন্তু তিনি বলেননি। আর আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তারা সরকারে থাকা উচিত নয়, তাই তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। তবে তিনি এখন স্পষ্ট করেননি যে রাজনীতিতে যুক্ত হওয়ার পর আগামী জাতীয় নির্বাচনে প্রার্থিতা হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা। টকশোতে একক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা আসিফ মাহমুদ। তিনি অন্তর্বর্তী সরকারের গঠন ও 1 বছরের কার্যক্রম, সামরিক বাহিনীর ভূমিকা, জুলাই আন্দোলনের মিত্র দলের বিভাজন, আসন্ন জাতীয় নির্বাচন, নিজের রাজনৈতিক গন্তব্য এবং মুরাদনগরের সাম্প্রতিক ঘটনা সহ নানান বিষয় সেখানে কথা উঠেছেন। আর তিনি বলেছেন আমি পতাকাবাহী গাড়ি বা ক্ষমতার মোহে নয় বরং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকার জন্য সরকারে রয়েছে। চমৎকার কথা বলেছেন তিনি, কিন্তু বাস্তবে দেখা যায় যে তার এলাকাতে তার বাবার যে প্রভাব বিস্তার, সেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কিন্তু তিনি আলোচনার মধ্যে রয়েছেন। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন এখনো কিছু কাজ বাকি রয়েছে, যার মধ্যে বড় মাইল ফলক হলো জুলাই ঘোষণাপত্র। খুব সুন্দর। এছাড়া জুলাই সনদ, স্থানীয় সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করাও বাকি রয়েছে। এই দায়িত্ব শেষ না হলে ঐতিহাসিক দায় থেকে যাবেন, এরকমই তিনি বলেছেন। অর্থাৎ জুলাই যে ঘোষণাপত্র রয়েছেন, শহীদ যারা হয়েছেন তাদের প্রতি যেটুকু কর্তব্য রয়েছেন এটুকু যদি সে না করতে পারে তাহলে তিনি দায়ী থাকবেন, এমনই তিনি মন্তব্য করেছেন। এবং গত কয়েক মাস আগে এমন একটি ভিডিও বক্তব্য দিয়েছেন যেখানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রথম মেনে নিতে চাননি। এই বিষয়ে প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন এটি সরকার গঠনের আগের ঘটনা। একটি বৈঠকে সেনাপ্রধান ইউনূসের বিরুদ্ধে মত দেন, কারণ আওয়ামী লীগ তার সমর্থন নয়, পরে মানলেও বুকে পাথর চাপা দিয়ে শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ সেনাপ্রধানকে নিয়ে বিতর্ক তো এখনো তাদের মধ্যে রয়ে গিয়েছে। এবং এই সেনাপ্রধান, সেনাবাহিনী, আপনারা জানেন যে ইতিমধ্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্ক হচ্ছে সেনাবাহিনী বা সেনাপ্রধান বা যে গোয়েন্দা বিভাগ রয়েছে সে গোয়েন্দা বিভাগ ভেঙে চড়ে ফেলা বা উড়িয়ে দেওয়ার একটি কিন্তু প্রশ্ন চলে এসেছে। এবং অন্তর্বর্তী সরকারের সময় নানা রাজনৈতিক শক্তি সক্রিয় থাকার ইঙ্গিত দিয়েছে আসিফ মাহমুদ এবং তিনি বলেন একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা করছে এবং দলটিকে প্রধান বিরোধী দল হিসেবে দাঁড় করাতে চায়। এমনকি কিছু আওয়ামী লীগ নেতাকে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে নেওয়া পরিকল্পনা করছেন। দেখুন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবেন এরকম এখতিয়ার কিন্তু আপনাদের কারো নাই, কারণ জাতীয় পার্টি একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল, কিন্তু
জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কেন? যদি বিএনপি বলা হয়, বিএনপি তো জামাতের সাথে সম্পৃক্ততা ছিল, তাহলে কি বিএনপি নিষিদ্ধ হবে নাকি জামাত নিষিদ্ধ হবে? স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচন প্রতিনিধি না থাকার কারণে নাগরিক সেবা বাধাগ্রস্ত হচ্ছে, এর দায় আমার উপর আছে, কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন করা আমাদের হাতে নেই। সব দল রাজি হলেও বিএনপি ও সহযোগী কিছু দল রাজি হচ্ছে না। আর কুমিল্লা মুরাদনগরে মব লাঞ্চ, শিক্ষক নিপীড়ন ও চাঁদাবাজির অভিযোগে তার জড়িত এবং তাদের আশ্রয় দিয়েছেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে আসিফ মাহমুদের বাবার বিল্লাল হোসেনের বিরুদ্ধে নানান আলোচনা চলেছে। এইসবে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার আখ্যায়িত করে আসিফ মাহমুদ বলেন, আমরা আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত। তিনি আরো জানান, কেউ মনে করছেন আমি মুরাদনগর থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব, এটা সত্য নয়। আসিফ মাহমুদ আরো অনেক কথা বলেছেন। এই যে শিক্ষক নিপীড়নের ব্যাপার এবং আর একটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছিল একটা হত্যাকাণ্ডের একটা ব্যাপার। সেখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার নাম কিন্তু রয়েছেন। সেখানে তিনি কি করে বলল যে আমার বাবা বা আমার সেই সকল কাজের সঙ্গে জড়িত নয়? এবং টেন্ডারবাজি যে একটা বিষয় রয়েছে, সেই টেন্ডারবাজিতেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার নাম উল্লেখ রয়েছে। এবং ঠিকানা খালেদ মহিউদ্দিন যে ইউটিউব চ্যানেল রয়েছে, খালেদ মহিউদ্দিন একটা প্রশ্ন করেছিল যে আপনার বাবার যে দৌরাত্ম্য আমরা বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে জানতে পেরেছি, টেন্ডারবাজি, ঠিকাদারকারী, এসব বিষয়ে, এই ব্যাপারে কি বলবেন? তিনি বলেছেন এগুলো মিথ্যা অপপ্রচার এবং আমার বাবা এগুলো করতে পারে না, এবং যদি করে তাহলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এগুলো জাস্ট শুধুমাত্র একটা ব্রেন ওয়াশ ছাড়া কোনো কিছুই নয়। তো যাই হোক, দেখা যাক যে আগামী জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা করার আগেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা হন, নাকি তিনি নিজে রাজনৈতিক দল গঠন করবেন। রাজনৈতিক দল গঠন করাও যে অস্বাভাবিক ওনার কাছে তাও কিছু নয়, কারণ তিনি 3টা মন্ত্রণালয় সঙ্গে সামলাতেন এবং তিনি আগামী জাতীয় নির্বাচনে এককভাবেও তিনি দল গঠন করার মতো এখন তার একটি বড় ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। সর্বশেষ আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। এত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।